ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ। বিকারনেসায় ক্লাস পরীক্ষা স্থগিত, নরসিংদী থেকে ভূমি ফাটলের নমুনা সংগ্রহ। দেয়াল ফ্লোর সহ একাধিক স্থানে ফাটল, খুলে পড়েছে টাইলসও। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের 4 স্টেশন, শঙ্কার কারণ নেই বলছে কর্তৃপক্ষ। গুমের 2 মামলায় ট্রাইব্যুনালে সাবেক বর্তমান 13 সেনা কর্মকর্তা, আদালত ঘিরে ব্যাপক নিরাপত্তা, ভার্চুয়ালি হাজিরার আবেদন আসামি পক্ষের। ধানের শেষ নিয়ে ভোটের লড়ার পথ খুঁজছেন শরিক দলের প্রার্থীরা। নতুন জটিলতা আরপিও সংশোধনী, প্রচারে পিছিয়ে পড়ার কথা স্বীকার বিএনপির, ফাঁকা আসনে দ্রুত প্রার্থী দেওয়ার আশা। এবং মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার ফাঁদ, নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে দেশি বিদেশি চক্র, বছরে 5,000 কোটি টাকার বেশি। সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেল 5টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ থাকার সময়ে আবাসিক হলগুলো পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হল বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের নিশ্চিত সহ 3 দাবিতে ভিসির বাসভবনের সামনের রাতভর অবস্থান নেয় কয়েকজন শিক্ষার্থী। ডাকসু নেতারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছে না অভিযোগ করে তারা বলেন, হুটহাট এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে তৃতীয় পক্ষ। এদিকে অনিবার্য কারণবশত প্রথম থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং একাদশের কুইজ স্থগিত করেছে বিকারনেসা নন স্কুল অ্যান্ড কলেজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, কি অবস্থা দেখছেন ওখানে? পরপর 2 দিনের ভূমিকম্প কিন্তু রাজধানী সহ সারা দেশেই বেশ আতঙ্কের তৈরি করেছে। সেই বাস্তবতায় গতকালকে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয় এবং আগামী ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং আজকে বিকেল 5টার মধ্যে যে সকল আবাসিক হল রয়েছে সেই হল ত্যাগ করারও নির্দেশ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা, যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে, বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তারা তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে তাদের ব্যাগে করে তারা এই হল ত্যাগ করছেন। তবে এই সংখ্যা কিন্তু এই সকালে আসলে অনেকটাই কম, কেননা যেহেতু গতকাল রাত্রে দেওয়া হয়েছে, অনেক শিক্ষার্থী হয়তো বিষয়টি জানেন না বা ধীরে ধীরে যারা জানছেন তারা কিন্তু বের হয়ে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীরা বলছেন যে এইটা আসলে কোনো স্থায়ী সমাধান নয়। এই স্থায়ী সমাধানের জন্য দরকার তাদের যে ভঙ্গুর হলগুলো রয়েছে সেই হলগুলো পুনরায় নতুনভাবে নির্মাণ করে এবং শিক্ষার্থীদের থাকার যে পূর্ণ ব্যবস্থা বা নিরাপত্তা নিয়ে পূর্ণ ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করার। এর প্রেক্ষিতে কিন্তু গতকাল রাত থেকেই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয় হল ত্যাগের, আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী তারা ভিসির বাসভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা দাবি করেছিলেন যে এটি, যেটা বলছিলাম যে এটি স্থায়ী সমাধান নয়, স্থায়ী সমাধান একমাত্র সেটিই হবে যেটি আসলে যারা হলে থেকে তারা নিরাপদেই আসলে পড়াশোনা করার সুযোগ পাবেন, এটি তারা বলছেন। এর জন্য তারা 3 দফা দাবিও কিন্তু জানিয়েছেন এবং এই দাবির পাশাপাশিও যে সকল শিক্ষার্থী আসলে এই নির্দেশনা মেনেছেন তারা কিন্তু ধীরে ধীরে বের হয়ে যাচ্ছেন। আপনি জানেন যে শুক্রবার সকাল 10:38 দেশের এত বড় একটি ভূমিকম্প তৈরি হয়, তখন থেকেই কিন্তু আতঙ্ক তৈরি হয়েছিল। পাশাপাশি তার পরপরই আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, রাজধানী সহ প্রায় দেশের বিভিন্ন জায়গা থেকে ভবন হেলে পড়া, ভবনে ফাটল ধরার খবরও কিন্তু আমরা পেয়েছি। তার পরদিন অর্থাৎ গতকালকেও কিন্তু 2 বার এই ভূমিকম্পের কারণে কিন্তু আতঙ্ক আসলে চরমেই পৌঁছেছে বলা যায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে নয়, সারা দেশের বা বিশেষ করে রাজধানীর মানুষের জন্যও কিন্তু এটি আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছেন। কারণ বিশেষজ্ঞরা বারেবারেই কিন্তু বলছেন যে যখনই একটি বড় ধরনের ভূমিকম্প হবে, অর্থাৎ এর মাত্রা যখন 7 পর্যন্ত পৌঁছাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই রাজধানী সহ রাজধানীতে যে সকল ভঙ্গুর বা
অথবা নিয়ম বহির্ভূতভাবে যে সকল স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। তারই প্রেক্ষিতে গতকাল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্দেশনা দেয়, অর্থাৎ হল ত্যাগের আজকে পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয় এবং সকাল থেকেই সেই নির্দেশনা মেনে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এখান থেকে ধীরে ধীরে তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। দেয়াল, ফ্লোর সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ফাটল, খুলে পড়েছে টাইলসও। যাত্রীদের মধ্যে শঙ্কা কাজ করলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। শঙ্কার কোনো কারণে নেই। এম এ আজিমের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। এর মধ্যে বিজয় সরণী স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির। আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিং টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে ক্যামেরার দিকে তেড়ে আসেন স্টেশনটিতে কর্মরত রুম কন্ট্রোলার। রাজি হননি কথা বলতেও। একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর 10 ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা। 5.5 মাত্রার ভূমিকম্পে এরকম যদি ফাটল ধরে সেটা অবশ্যই আমাদের দ্বারা কাম্য নয়। ফাটল ধরছে, এতে তো আবার ক্র্যাক করতে পারে, চলাচলের একটা শক্তি আছে না। অবশ্য এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। যেই পরিমাণ ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়েছে, কারণ এটা ব্রিক ওয়ার্ক, আমাদের কিন্তু বাকি কিন্তু ফ্রেম স্ট্রাকচার হলে আসুন, তো এই সোয়েতে এই ব্রিকের মাইনর ক্র্যাক হয় এবং স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। মেট্রো কর্তৃপক্ষ বলছে চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে এমআরটি 6 লাইন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সেই মুহূর্তটি দেখতে পাচ্ছেন 10টার দিকে বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে, অর্থাৎ সেনা সদর দপ্তর থেকে তাদেরকে সেনা সদর দপ্তরের সাব জেল থেকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদেরকে গাড়ি থেকে নামিয়ে, শীতাতপ নিয়ন্ত্রিত যে কারা কর্তৃপক্ষের গাড়ি, সেই গাড়ি থেকে নামিয়ে তাদেরকে এখন ট্রাইব্যুনালের যে হাজতখানা, সেই হাজতখানায় রাখা হয়েছে। আর আমরা যতটুকু জানি সকাল 11টার দিকে এই মামলার শুনানি হবে। এই মামলায় আজকে অভিযোগ গঠনের শুনানির দিন কবে হবে, অর্থাৎ অভিযোগ গঠনের শুনানি কবে থেকে শুরু হবে, সেই দিনটি আজকে ট্রাইব্যুনাল ধার্য করবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন প্রসিকিউশন। আর যেটি বলে রাখি যে এই গত 8 অক্টোবর গুমের 2 মামলায় 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে সেনাবাহিনীর সাবেক বর্তমান কর্মকর্তা মিলিয়ে 25 জন রয়েছেন, আর বাকি যারা 5 জন রয়েছেন তারা সিভিলিয়ান, অর্থাৎ বাকি 5 জনের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন এবং সাবেক র্যাবের মহাপরিচালক, পরে যিনি পুলিশ মহাপরিদর্শক হয়েছিলেন বেনজির আহমেদ, তিনি কিন্তু রয়েছেন। অর্থাৎ এই যে গুমের 2 মামলায়, এই 2 মামলায় আজকে শুনানির দিন ধার্য রয়েছে এবং গ্রেফতার 13 সেনা কর্মকর্তা সাবেক বর্তমান মিলিয়ে তাদেরকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে। আর বাকি যারা পলাতক রয়েছেন 17 জন শেখ হাসিনা সহ, তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কিন্তু তারা আজকে হাজির হননি। হয়তো প্রসিকিউশন বলছে যে যারা পলাতক রয়েছেন এই গুমের মামলাতে তাদেরকে পক্ষে রাষ্ট্র নিযুক্ত, ট্রাইব্যুনাল নিযুক্ত একজন আইনজীবী নিয়োগ করা হবে এবং এরপরেই এই মামলাটি আনুষ্ঠানিক বিচারের দিকে এগিয়ে যাবে। গত 22শে অক্টোবর এই মামলার মূলত প্রথমবারের মতো সেনাবাহিনীর সাবেক বর্তমান 15 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং 22শে অক্টোবরের পরেই আজকের এই দিনটি ধার্য রয়েছে এবং
সেনাবাহিনীর কর্মকর্তাদের পক্ষে আইনজীবী যিনি রয়েছেন তারা একটি আবেদন ইতিমধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করেছেন। সেই আবেদনে যেটি বলা হয়েছে যে আজকের ধার্য তারিখের পরে ভবিষ্যতে যে ধার্য তারিখগুলো হবে সেই ধার্য তারিখে আসামিদেরকে ট্রাইব্যুনালে না এনে, অর্থাৎ আসামিরা যে সাবজেলে আছেন সেখান থেকেই যেন মামলার শুনানির কার্যক্রমগুলো হয়, অর্থাৎ মামলার অভিযোগ গঠনের শুনানি বা অভিযোগ গঠনের আদেশ বা যাই হোক পরবর্তী ধার্য তারিখে যেন আসামিদেরকে হাজির করা না হয় এবং ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করা হয়, সেই বিষয়ে একটি আবেদন করা হয়েছে। 11টার দিকে ট্রাইব্যুনাল বসবে, বসার পরে এই দুই মামলার শুনানি শুরু হবে এমনটি আমরা জানতে পেরেছি প্রসিকিউশনের তরফ থেকে। সবশেষ খবর হচ্ছে যে গুমের দুই মামলায় গ্রেফতার সেনাবাহিনীর সাবেক বর্তমান 13 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তাদেরকে এখন রাখা হয়েছে ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার প্লট জালিয়াতির মামলায় উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি আজ ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এর আগের দিন আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও তা করেননি গ্রেফতার থাকা মামলার একমাত্র আসামি খুরশিদ আলম। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগের পক্ষে 29 জন আদালতে সাক্ষ্য দেন। একই অভিযোগে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানার মামলায় উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি এবং তার মেয়ে আজমিনা সিদ্দিকের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সময় সংবাদে আরো থাকছে। উৎপাদন ভালো, সরবরাহ পর্যাপ্ত, কিছুতেই স্বস্তি ফিরছে না বাজারে। বছর ব্যবধানে বেগুনের দাম বেড়েছে 7 টাকা, ঊর্ধ্বমুখী বরবটি, শিম ও কপির দর। ঢাকায় ফাঁকা রাখা 7টি আসনের প্রার্থিতা এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আলোচনা রয়েছে এসব আসনের বেশ কয়েকটি ছাড়া হতে পারে শরিক দলের প্রার্থীদের। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীকে নির্বাচন বাতিলের নিয়মে। এর বিরোধিতা করছে বিভিন্ন দল। ধানের শীষে ভোটে লড়ার পথ খুঁজছেন অনেকে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা ইস্যুতে বিতর্ক চললেও ভোট সামনে রেখে মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা। অন্যান্য দলের পাশাপাশি বিভিন্ন সংসদীয় এলাকায় জনসংযোগে ব্যস্ত দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। প্রায় 3 নভেম্বর 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এর মধ্যে রয়েছে ঢাকার 7টি আসনও। ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং 20 আসনের মনোনয়ন প্রত্যাশীরা অপেক্ষার প্রহর গুনছেন চূড়ান্ত সিদ্ধান্তের। চাউর হয়েছে ঢাকার এসব আসনের মধ্যে বেশ কয়েকটি আসন ছাড়া হতে পারে যুগপৎ আন্দোলনের শরিকদের। আলোচনায় আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ কয়েকজন। কয়েকটি আসনে আলোচনায় আছেন এনসিপি নেতা এবং সরকারের উপদেষ্টাও। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার বিধান বাতিলে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো এর সমালোচনা করছে। নিজ দলের প্রতীকে ভোটে জয়ী কঠিন মেনেই অনেকে উপায় খুঁজছেন ধানের শীষ নিয়ে ভোটে লড়ার। অপরিপক্ষ আলোচনা হবে যদি আলোচনা করা হয় যে আচ্ছা ধানের শীষ জনগণ যতটা চেনে আমার মার্কা ততটা চেনে, আমি যদি ধানের শীষ মার্কাটা ব্যবহার করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সহযোগী হবে। সো সেটা আমরা চাইবো। আগামী নির্বাচনের জন্য চাইলে কোনো দল অন্য কোনো পরিচিত মার্কা যাতে ইলেকশন করতে পারেন এই বিধানটা রাখা উচিত। তবে রাজধানীতে অন্য দলের জন্য আসন ছাড়তে নারাজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তাদের প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের কাছেই থাকবে ধানের শীষ। ঢাকা 18 আসন একটি প্রবেশদ্বার। এই ঢাকা 18 আসন অবশ্যই কোনো জোটের কাছে যাবে না, এটা দলের কর্মীদের কাছেই থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে অন্য কোনো নেতৃত্ব কাছে ছাড় দেওয়ার কোনো সুযোগ পার্টির আছে বলে মনে করি না এবং আমাদেরও আছে বলে আমরা মনে করছি না। ফাঁকা রাখা আসনগুলোতে প্রচারে পিছিয়ে পড়ার কথা মানছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে আরপিও সংশোধনী নতুন জটিলতা তৈরি করেছে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় নিয়ে এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন তিনি। যে সমস্ত সিটগুলো বাকি আছে খুব স্বাভাবিকভাবে
ওখানে যে প্রার্থী নির্বাচনে আসবেন সেগুলো পিছিয়ে থাকবে। ওখানে কিভাবে করবো, ওদের পলিসি কি, বিএনপি পলিসি সঙ্গে মিলবে কিনা। আর আরপিও সংসদের মাধ্যমে তো আর কি জটিলতা সৃষ্টি হয়েই গেছে। এই ব্যাপারে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করতেছেন, আমরাও ভাবতেছি যে কোনো সামনে নেক্সট মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলের তালিকায় রয়েছে 8 দলের মোর্চা, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, এনডিএম, বিজেপি সহ নিবন্ধিত অনিবন্ধিত 40টির মতো রাজনৈতিক দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল 5.21 একর, তবে দুদকের অনুসন্ধান মেলে 29 একর। শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় এই দুদক ব্যবস্থা নিতে পারেনি বলেও স্বীকার করেন দুদক চেয়ারম্যান। আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। সাইবার ক্রাইমের 60 থেকে 70% আর্থিক প্রতারণা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS-এ এ বছরে 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ। এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ ও সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। অন্যদিকে ডিজিটাল ব্যাংকিংয়ের আর্থিক প্রতারণা ধরতে ব্যাংকগুলো অসহযোগী বলে দাবি গোয়েন্দা সংস্থার। সিলিয়া সুলতানার রিপোর্ট। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে। সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় MFS বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার সে কিছু জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 MFS সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজ্যাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়ায় দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজ্যাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনাবেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই।
ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মাঠে উৎপাদন ভালো, বাজারে সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তারপরও কমছে না সবজির দাম। বরং কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে বছর ব্যবধানে রাজধানীতে 1 কেজি বেগুনের দাম বেড়েছে প্রায় 7 টাকা। ঊর্ধ্বমুখী বরবটি, শিম ও কপির দর। অন্তরা সেনের রিপোর্ট। বাজারে এসেছে শীতকালীন সবজি, রয়েছে চাহিদা মতো সরবরাহ, তবুও কমছে না কাঁচা এই পণ্যের দাম, যা নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতা মনে। প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি মনে হচ্ছে। সবজি হচ্ছে 50 টাকার উপরে, আর কিছু কিছু সবজি হচ্ছে 100 টাকার উপরে। হালকা কিছু ক্রয় করলাম, কিন্তু দেখলাম প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা সবজিতেই আপনার কেজিতে 30, 40, 50, 70, 80 পর্যন্ত বৃদ্ধি আছে। ক্রয় ক্ষমতার বাইরে, বুঝছেন, তারপরে প্রয়োজনের তাগিদে কিনতেই হয়। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে বর্তমানে রাজধানীর বাজারে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। 1 মাসে কেজিতে কমেছে 5 টাকা, যদিও 1 বছরে 1 কেজি বেগুনের দাম বেড়েছে 58 টাকার বেশি। এবছর 1 কেজি বরবটি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা, যা গেল বছরের একই সময়ের তুলনায় 12.5 টাকা বেশি। ফুলকপি বিক্রি হচ্ছে 45 থেকে 70 টাকায়, যা গেল বছরে বিক্রি হচ্ছে 35 থেকে 60 টাকা দরে। দাম বেড়েছে বাঁধাকপিরও, 1 বছরে 5 টাকার বেশি বেড়ে বর্তমানে এই সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। বছর ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে সিমের দাম, রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে নিম্নমুখী মূলার দর গেল বছরের একই সময়ের তুলনায় 16 টাকার বেশি কমে বর্তমানে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজার ও হবিগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা, তবে হাতে দাম কম হাঁকায় খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় অধিকাংশ। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমান এবং হবিগঞ্জ থেকে রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। অগ্রহায়ণের বাতাসে দুলছে ধানের শীষ, মাঠ জুড়ে সোনালী ফসলে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে আমনের বাম্পার ফলনে সন্তুষ্ট কৃষকেরা। আনন্দ উৎসবে চলছে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরই মধ্যে প্রায় 25 থেকে 30% ধান কাটা সম্পূর্ণ হয়েছে, তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। ধান কাটতেছি 10-12 দিন হয়েছে, শুরু করছি, হলে আমরা শেষ হই নাই। ধান কাটার পরে আমরা একটা চিন্তিত মাঝে আসি যে ধানের ন্যায্য মূল্য আমরা পাইমুনি না পাইতাম না। ধানের ন্যায্য মূল্য পেতে ভালোভাবে শুকিয়ে বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। তারা ধান ইচ্ছা করে তারা কিছু গুদামজাত করে পরে ধান যখন দাম বাড়বে তখন তারা বিক্রি করতে পারে। হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। 30% ধান কাটা হয়ে গেছে সেখানকার কৃষকদেরও। সরকারি গুদামে ধান দেয়া নিয়ে রয়েছে কৃষকদের নানা অভিযোগ। আমরা ধান চাষ করি ঠিকই, আমরা ন্যায্য দাম পাই না, যে কারণে আমরা আমরা তো জমি হরি ঠিক হই, কিন্তু ধানের দর তো আর বাড়ে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মৌলভীবাজারে 98,035 মেট্রিক টন রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর হবিগঞ্জে এবছর রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 88,420 হেক্টর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সময় সংবাদ। পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে 1 ডাকাত নিহত হয়েছেন। আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল সোনার হার, কানের দুল, বালা, শাঁখা সহ অন্যান্য স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী। সিলেটের বিয়ানীবাজারের করতি খালের ওপর ব্রিজের অভাবে চরম ভোগান্তিতে 8 গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পাড়ি দিচ্ছে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এজিইডি বলছে, সেতু নির্মাণে 8.5 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। প্রতিদিন সাঁকো পার হচ্ছে স্কুলে যাওয়া শিক্ষার্থীরা।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার করতিখালের দুপারে 6টি প্রাথমিক 3টি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এভাবে এপার ওপার যান। আমরা স্কুলে যেতে খুবই ডরাই, অনেক দিন এখানের মধ্যে অনেক ছাত্রছাত্রী পড়েছে, অনেক কষ্ট হয়, অনেক ভয় করে। একটা সুন্দর রাস্তা হলে অনেক ভালো হতো আমাদের জন্য। 5-6টি স্কুলের শিক্ষকরা আসলে খুবই সমস্যার মধ্যে আছি, তো আমরা এদিকে আসতে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েই আসতে হয়। শুধু তাই নয়, কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া কিংবা কেউ মারা গেলে গ্রামে আনা নেওয়ায় চরম ভোগান্তি যুগের পর যুগ ধরে। আমার আব্বা ওসমানী মেডিকেলও মারা গেছেন, পরে আমরা লাশ নিয়ে এদিকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আইতাম পারছি না। সবাই ভোটের জন্য আসে, ভোটের পরবর্তীতে আর বেতন আসে না। প্রান্তিক আর্থসামাজিক উন্নয়নে এই ব্রিজটি নির্মাণ গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় বাসিন্দারা উপজেলার পাতন ফুলমলিক ব্রিজ দাবি জানিয়ে আসছেন অনেক বছর ধরে। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এলাকার গণ্যমান্য মুরব্বীরা অনেক চেষ্টা করছে চিরে মানে এই ব্রিজটা হওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় কেন এই ব্রিজটা হয় না। আমি দাবি করব, দয়া করে আপনারা এই মানুষগুলোকে সহযোগিতা করেন। তারা এই ব্রিজটা যদি হয় তাহলে তাদের অনেক কষ্ট থেকে তারা ত্রাণ পাবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায় 2022 সালে বন্যা পরবর্তী সময়ে উপজেলার আলীনগরের পাতন ফুলমলিক খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়েছে। ফ্লাড 2022 একটা প্রকল্প আছে, ওইখানে আমরা এটার প্রস্তাবনা দিছি এবং এটার টেন্টেটিভ কস্ট আমরা ধরছি 8,50,00,000 টাকা। যদি এই বরাদ্দটা আমরা পাই, অচিরেই ওই এলাকার দুর্ভোগ লাঘব হবে। এই ব্রিজের অভাবে ফুলমলিক, ঘাগোয়া, গোবিন্দশ্রী, দেওয়ালগ্রাম, পাতন, চন্দ্রগ্রাম, কটলিপাড়া এবং আঙ্গুরা গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। একটি ব্রিজের অভাবে প্রায় 8 গ্রামের 30,000 মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষেরা ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন। এলাকাবাসী অতি দ্রুত একটি ব্রিজের দাবি জানিয়েছেন এই খালের উপর। ইকরামুল কবির, সময় সংবাদ, বিয়ানীবাজার, সিলেট। শেরপুরে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প নেয়ার আশ্বাস পৌর প্রশাসকের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে শেরপুর পৌর এলাকার 8ম তলায় আবর্জনা ডাম্পিং করার নির্দিষ্ট স্টেশন নির্মাণ করা হয়েছে। তবে দিনে ও রাতে ময়লা ফেলা হচ্ছে শহরের অপর প্রান্তের মিরগঞ্জ এলাকায় মৃগী নদীর পাড়ে। দুর্গন্ধ ও জীবাণুযুক্ত এসব নোংরা বর্জ্য নদীর পানিতে মিশছে। এতে মাছ সহ জলজ প্রাণী হারাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। একটি বর্জ্য পরিশোধনাগার থাকার পরেও এমন অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা চলাফেরা করি না, বন্ধে যাওয়ার পাই না। নদীতে পানি দূষিত হওয়া, গাও গোসল করে মানুষ, এর জন্য ময়লা ময়লা দিয়ে অসুখ বেসুখ হয়। রাতের বেলা চুরি করে ময়লা ফেলাচ্ছে জায়গা। মানুষের স্বাস্থ্যহানির যতগুলো উপাদান এখানে আছে, মশা, মাছি, দুর্গন্ধ, সবগুলোই মূলত ওই ডাম্পিং করার কারণে, ওই ময়লা আবর্জনা ফেলার কারণে। সরকার যে নির্ধারিত বিষয়গুলো ময়লা ফেলার জন্য যেখানে জায়গা করেছে সেখানে ময়লা ফেলানো উচিত। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানান পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা। আর এসব বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। পৌরসভায় যে পরিমাণে বর্জ্য উৎপাদন হয় সেটার ওই ল্যান্ডফিলে আসলে কভার করে না। ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরও সায়েন্টিফিক্যালি করা যায় যেন জনগণ দুর্ভোগের শিকার না হয়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখব। পলিথিন থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া চলমান, তো কিছুটা আমরা সফলতা দেখেছি, তো এখানেও ফান্ডিং এর দরকার। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর শহরে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়। সময় সংবাদ, শেরপুর। দেখছেন সময় সংবাদ।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে বিশ্ব জলবায়ু সম্মেলনের ৩০তম আসরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বা এর ক্ষতিকর প্রভাব নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সদস্য দেশগুলো। আয়োজনের মূল লক্ষ্য পূরণ না হলেও আংশিক এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যদিও চুক্তির করা সমালোচনা করেছে পানামা। জলবায়ু পরিবর্তন ঠেকাতে আগের আসরগুলোতে হওয়া পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলনের ৩০তম আসর। তবে সম্মেলনের শেষ দিনে এসে দেখা যায় অর্জনের খাতা শূন্য। এর সঙ্গে যোগ হয় সদস্য দেশগুলোর হাজারো আক্ষেপ। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শনিবার পর্যন্ত গড়ায় কার্যক্রম। শেষমেশ একেবারে খালি হাতে ফিরতে হয়নি সদস্য দেশগুলোকে। শনিবার সম্মেলনের বর্ধিত কার্যক্রমের সিদ্ধান্ত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিবৃতি অনুযায়ী COP30 এর খসড়া চুক্তিতে জলবায়ু রক্ষায় পদক্ষেপের গতি বাড়ানো, বাণিজ্য বাধা পর্যালোচনা করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ৩ গুণ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও এবারের আসরে জীবাশ্ম জ্বালানি ও বনাঞ্চল রক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দুটি রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি দেন COP30 প্রেসিডেন্ট দোলাগো। একটি বন উজাড় বন্ধ করা ও পুনরুদ্ধারের জন্য, আরেকটি জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার জন্য। এই সমঝোতা চুক্তির প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে আলোচনা থেকে তাদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল বলেও জানায় সংস্থাটি। অভিনন্দন জানিয়েছে দক্ষিণ আফ্রিকাও। তবে পানামা বলছে এই চুক্তির মাধ্যমে জলবায়ু রক্ষার পথে বিশ্ববাসী এক পা পিছিয়ে গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় 4 শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। হামাসের দাবি, এসব হামলার মাধ্যমে মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হলে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি গাজায় গণহত্যায় অর্থায়নের অভিযোগ তুলেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার গাজা সিটির রিমাল, তুফা, সুজাইয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাসভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। নিহত হয় 4 শিশু। জাবালিয়া, বুরেইজ ও খান ইউনিসের পূর্বাংশেও হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলের দাবি, ইয়েলো লাইন অমান্য করে তাদের উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পাল্টা জবাবে রাফা অঞ্চলে 3 যোদ্ধাকে হত্যা করে তারা। এদিকে হামাস বলছে ইসরায়েল ইয়েলো লাইন অতিক্রম করে পশ্চিম মুখে অগ্রসর হয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে। তবে বাস্তবে টানা 6 সপ্তাহ ধরে হামলা থামেনি। এই অবস্থায় গাজায় বন্যা, পয়ঃনিষ্কাশন সংকট ও খাদ্য সংকটে 7 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গণহত্যায় অর্থায়নের অভিযোগ করেন। বলেন, নিউ ইয়র্কের করদাতারা তাদের অর্থ স্থানীয় সংকট সমাধানে দেখতে চায়, অথচ তা গাজায় যুদ্ধ চালানোর পেছনে ব্যয় হচ্ছে। মামদানি বলেন, ট্রাম্প শান্তি আনার চেষ্টার কথা বললেও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এখনো থামেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদ। ঢাকা টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার আর মাত্র 3 উইকেট। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমান, যাচ্ছি তার কাছে। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের আর প্রয়োজন মাত্র 3 উইকেট। আজকে দিনের শুরুতে 4টা উইকেটের প্রয়োজন ছিল, একটা উইকেট তাইজুল ইসলাম তুলে নিয়েছেন এবং এই মাত্র কিছুক্ষণ আগে যে উইকেটটি তিনি পেয়েছেন সেটা দিয়ে একটি মাইল ফলক স্পর্শ করেছেন বাঁহাতি স্পিনার। বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে 250 উইকেট নিয়েছেন তিনি টেস্টে। সাকিব আল হাসানের 246 উইকেটটাকে গত দিনই আসলে তিনি পার করেছিলেন। একটা উইকেটের জন্য অপেক্ষা ছিল, সেই উইকেটের অপেক্ষাটাও কিন্তু আজ সকালে আধা ঘন্টার মধ্যেই আসলে পূরণ হয়ে যায়। অ্যান্ডি ম্যাকব্রেইনকে ফিরিয়ে দিয়ে তাইজুল 250 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন। প্রথম বাংলাদেশ
বাংলাদেশি হিসেবে। টেস্টটি মূলত মুশফিকের শততম টেস্ট হিসেবেই বাংলাদেশ উদযাপন করছে, সেলিব্রেশন করার জন্য প্রস্তুত হচ্ছে টিম, কিন্তু সেই জায়গায় আসলে তাইজুল নিজেকে ছাড়িয়ে গেছেন আসলে সবাইকে। গতকালই এটা নিয়ে কথা হচ্ছিল যে তাইজুলের জন্যই সব মূলত অপেক্ষা ছিল যে তাইজুল কত দ্রুত আসলে নিজের এই মাইলফলকটি স্পর্শ করবেন। বাংলাদেশের এখন আর 3 উইকেট প্রয়োজন, এই 3টি উইকেট আসলে যত দ্রুত তুলে নেবে বাংলাদেশ তত দ্রুতই আসলে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে। আমরা সিলেট টেস্টে দেখেছি, সিলেট টেস্টের যে দাপট ছিল সেই দাপট আসলে ঢাকা টেস্টেও বজায় ছিল, এবং ঢাকা টেস্টের ব্যাটার বলার দুই পক্ষই আসলে যেভাবে ব্যাটিং করেছে এবং বোলিং করেছে তাতে মোটামুটি টিম ম্যানেজমেন্ট বলা যেতে পারে যে আপার হ্যান্ডে বেশ খুশি রয়েছেন। গতকাল আমরা দেখেছি মোহাম্মদ আশরাফুল কথা বলেছেন ম্যাচ শেষে, এবং তিনিও যেটা বলেছেন যে দুটো সিরিজেই বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে নিয়ে একটা চিন্তার কারণ ছিল, কারণ ওয়ানডে এবং টি20তে মিডল অর্ডার রান পাচ্ছিল না, সেই জায়গাটা থেকে টেস্টে সেই আক্ষেপটা অনেকটাই ঘুচেছে, এবং পরবর্তীতে টি20 সিরিজের আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে আত্মবিশ্বাসটার প্রয়োজন ছিল সেই আত্মবিশ্বাসের রসদও কিন্তু ভালোভাবেই জমা হয়েছে, এবং টি20 সিরিজে বাংলাদেশ ভালো করবে সেটাই এখন প্রত্যাশা ছিল সবার। আর মাত্র 3টা উইকেটের প্রয়োজন, 3 উইকেট পরেই আসলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে আয়ারল্যান্ডকে, সেই অপেক্ষায় এখন সবাই। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সব শেষ। মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিকারনেসায় ক্লাস পরীক্ষা স্থগিত। নরসিংদী থেকে ভূমি ফাটলের নমুনা সংগ্রহ। দেয়ালতোড় সহ একাধিক স্থানে ফাটল, খুলে পড়েছে টাইলস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের 4 স্টেশন, শঙ্কার কারণ নেই বলছে কর্তৃপক্ষ। এবং গুমের 2 মামলায় ট্রাইব্যুনালে সাবেক বর্তমান 13 সেনা কর্মকর্তা। আদালত ঘিরে ব্যাপক নিরাপত্তা, ভার্চুয়ালি হাজিরার আবেদন আসামি পক্ষের। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।